ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচি। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। দায়িত্ব পালনে প্রস্তুত সেনা সদর। বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কিট সংকটে হচ্ছে না পরীক্ষা। স্বাস্থ্যবিধি মানতে অনীহা। বৈরী আবহাওয়া এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় গ্যাস সংকট, রাতে স্বাভাবিকের আশা। ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তে বেড়েছে অবৈধ অনুপ্রবেশ। ৬ মাসে আটক ১৯ বিদেশি নাগরিক। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে। অভ্যুত্থানের বার্ষিকীতে এবছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচি পালন করা হবে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ১ জুলাই থেকে অভ্যুত্থানের উদযাপনের আয়োজন শুরু হবে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা থাকবে। অন্যদিকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র তৈরি করতে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তারা ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্রের কাজ শেষ করবেন। ১ তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে এবং এটা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। অফিসিয়ালি নির্দেশনা পেলে নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। দুপুরে সেনা সদরে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের যে কোনো প্রান্তে মব ভায়োলেন্স রুখতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। পুশিন বিষয়ে জানানো হয়, সীমান্তে বর্ডার গার্ড ও কোস্টগার্ড কাজ করছে। একই সাথে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। তবে সেনাবাহিনীকে যুক্ত করার মতো অবস্থা এখনও তৈরি হয়নি বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়াও গত ৩ সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ১৯৯৬ জন সহ এ পর্যন্ত সর্বমোট ১৫,২৬২ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। গত কয়েকদিনে বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে রোগীর আসলেও কিট না থাকায় হচ্ছে না পরীক্ষা। এমন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পর্যটন শহর কক্সবাজারে গত ১৫ দিনে অন্তত ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে আসছে রোগী, তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি হাসপাতালে মাস্কও পরছেন না বেশিরভাগ মানুষ। করোনা যদি আবার নতুনভাবে মাথা ছাড়া দেয় তাহলে মনে করব আমরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছি। এই কারণে আমরা যে অবস্থায় আছি আমাদের সচেতন হওয়া উচিত। কক্সবাজার আমাদের তুলনামূলকভাবে একটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং সাথে আমাদের বিশাল একটা পর্যটকের যে লোড থাকে সব সময়, সুতরাং বাইরের থেকে যে কোনো সময় যে কোনো খারাপ ভেরিয়েন্ট যে কোনো সময় কক্সবাজারে ইন করে যেতে পারে। কুমিল্লার সরকারি হাসপাতালে এখনও করোনা পরীক্ষা শুরু না হওয়ায় বেসরকারি হাসপাতালে ভরসা রোগীদের। এর মধ্যে অন্তত ৭ জন করোনা রোগী শনাক্ত হলেও তেমন প্রচারণা নেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমি মাস্ক পরি নাই, কিন্তু আসলে করোনা যে আবার ছড়া যাচ্ছে এটা আসলে অবগত না আর কি। জামালপুরে করোনা শনাক্ত হওয়ার পরও সাধারণের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। ঝালকাঠি সদর হাসপাতালে উপসর্গ নিয়ে কয়েকজন রোগী এলেও কিট সংকটে করোনা পরীক্ষা সম্ভব হয়নি। এর মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা না থাকায় সংক্রমণ বাড়ার শঙ্কা সচেতন নাগরিকদের।
করোনায় কি কি আমাদের করতে হবে এই বিষয়গুলো তারা লিখিত এবং টেলিভিশন সহ বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলো প্রচার করা জরুরি। পঞ্চগড়ে করোনা ইউনিট প্রস্তুত রাখা হলেও এখনো পর্যন্ত পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় কোনো রোগী ভর্তি নেই। মৌলভীবাজারে উপসর্গ থাকায় অন্তত 60 জনকে বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের কোনো তৎপরতা এখনো দেখা যায়নি। পঞ্চগড়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো করোনার কোনো প্রকোপ আমরা পাই নাই, কোনো নমুনাও পাইনি। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছি, তবে মাস্ক এই জন্য আমরা পরি না। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। তবে স্থানীয়রা স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা বাড়ছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় তো সরকারি হাসপাতালে এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি, সেখানে কবে নাগাদ শুরু হতে পারে? আর বেসরকারি হাসপাতালে যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে বাড়তি টাকা নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? কুমিল্লাতে আগামী সপ্তাহের রবিবার থেকে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু হবে বলে আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যে কিছু পরিমাণে কিট এসে পৌঁছেছে, সেগুলো দিয়ে আগামী সপ্তাহ থেকে করোনা পরীক্ষা শুরু হবে কুমিল্লা জেনারেল হাসপাতাল, অর্থাৎ যেটি সদর হাসপাতাল নামে পরিচিত সেটিতে। এছাড়াও যদি কিট আসে তাহলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু এই পরীক্ষা শুরু করা যেতে পারে। তবে এখন যারা পরীক্ষা করছেন তারা মূলত বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরীক্ষা করছেন, সেখান থেকে কিন্তু বাড়তি টাকা নেওয়ার মতো কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। কারণ এই মাত্র শুরু হয়েছে সংক্রমণ। আসলে যারা উপসর্গ পাচ্ছেন তারাই কিন্তু বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের এক্স-রে কিংবা সিটি স্ক্যান এই ধরনের পরীক্ষাগুলো করে মূলত তারা করোনা আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু শুধু যে করোনার জন্য টাকা নেওয়া বা ফি নেওয়া সেটার বিষয়ে কিন্তু কোনো নির্ধারণ করা কিন্তু নেই, যে কারণে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে কুমিল্লাতে এখনো পর্যন্ত এই দ্বিতীয় দফায় 9 জন করোনা শনাক্ত হয়েছেন। আমরা দেখেছি যে পরিসংখ্যানে এই 9 জন ব্যক্তি কিন্তু 9টি আলাদা আলাদা স্থানে বসবাস করছেন। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে শহরের যে স্থানগুলো আলাদা আলাদা জায়গায় সেই জায়গাগুলোতে সংক্রমণ ছড়িয়েছে। এছাড়া যে 2 জন 14 গ্রাম এবং বুড়িচংয়ে শনাক্ত হয়েছেন, অর্থাৎ সেই এলাকাতেও করোনা শনাক্ত হয়েছেন। যে কারণে কিন্তু চিকিৎসকরা বলছেন যে তারা যেসব এলাকায় বসবাস করেছেন বা ছিলেন সেই এলাকাগুলোতে যেন সতর্কতা জারি করা হয়, তার আশেপাশে যারা ছিল তাদেরকেও যেন সতর্ক থাকতে বলা হয়, সেই এলাকাগুলোতে যেন আসলে ব্যাপক হারে করোনা ছড়িয়ে না পড়ে। আরেকটি বিষয় হচ্ছে যে কুমিল্লার সাধারণ মানুষ যখন জানছে যে কুমিল্লাতে করোনা শনাক্ত হচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটি জিজ্ঞাসা তৈরি হয়েছে। সেটি হচ্ছে আগে করোনায় আক্রান্ত হলে মানুষ সাধারণত কুমিল্লা জেনারেল হাসপাতাল কিংবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি গিয়ে চিকিৎসা নিতে পারত, কিন্তু এই মুহূর্তে আসলে তারা যদি শনাক্ত হয় বা তাদের মধ্যে উপসর্গ দেখা দেয় তারা এখন কোথায় যাবে সেই বিষয়ে আমরা সিভিল সার্জনকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে করোনার জন্য চিকিৎসা শুরু করেছে, তবে সেখানে এখনো কোনো আইসোলেশন ওয়ার্ড বা কোয়ারেন্টাইন ইউনিট যেগুলো গঠন করে সেগুলো এখনো করা হয়নি, তবে খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। এছাড়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট এবং আইসিইউ ইউনিট আমরা কিছুদিন আগেও দেখিয়েছি যে সেগুলো এখনো বেহাল দশায় পড়ে আছে, ব্যবহার অনুপযোগী হয়ে আছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, লোকবল দেয়া হলে এই ইউনিটগুলো কিন্তু চালু করা যাবে। অর্থাৎ সাধারণ মানুষ যদি এখন করোনায় আক্রান্ত হয় তারা এই মুহূর্তে আসলে কোথাও গিয়ে সরাসরি চিকিৎসা নেবেন সেটি নিয়ে এক ধরনের বিভ্রান্তিতে আছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি সুস্পষ্টভাবে জানানো হয় যে যারা করোনায় আক্রান্ত হলে কোনো আইসোলেশন ইউনিটে কিংবা কোয়ারেন্টাইনে যেতে পারবেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে আসলে ব্যাপক পর্যায়ে প্রচারণা চালাতে হবে। অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন জনসমাগম যে এলাকাগুলোতে হয়, যেমন আজকে সকালেও আমরা দেখিয়েছিলাম যে কুমিল্লা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল, কিন্তু তাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সেটি ছিল না, কেউ মাস্ক পরেননি। তো এই বিষয়গুলো আসলে ব্যাপক প্রচারণার বিষয় বলে সাধারণ মানুষ বলছে, এবং এগুলো করা গেলে মূলত করোনার সংক্রমণ কমিয়ে আনা যাবে। সেক্ষেত্রে কিন্তু সতর্কতার বিকল্প কেউই দেখছেন না। তো এই ছিল মূলত কুমিল্লা থেকে আমার কাছে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। করোনা সংক্রমণ নিয়ে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কুষ্টিয়ায় নেই শনাক্তের কোনো ব্যবস্থা। জেলার একমাত্র করোনা পরীক্ষার পিসিআর ল্যাব বন্ধ থাকায় বিপাকে স্থানীয়রা। চুরি হয়ে গেছে যন্ত্রাংশও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেলে আবারও চালু হবে করোনা শনাক্তের কার্যক্রম।
2020 সালে কুষ্টিয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে একতলা ছোট ভবনে বসানো হয় পিসিআর ল্যাব। আশপাশের কয়েক জেলা থেকেও লোকজন আসতেন করোনা শনাক্তের জন্য। পরে সংক্রমণ কমে আসায় বন্ধ হয়ে যায় ল্যাবটি। রক্ষণাবেক্ষণ না থাকায় জেলার একমাত্র পিসিআর ল্যাবটি এখন জরাজীর্ণ। চুরি হয়ে গেছে দুটি পিসিআর মেশিনের একটি। এয়ার কন্ডিশনার ও কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খোয়া গেছে। সম্প্রতি নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর পর জানাজানি হয় চুরির তথ্য। টেস্ট করতে না পারায় বিপাকে স্থানীয়রা। সব ধরনের তাদের লোকবল আছে, প্রশাসন আছে, কতটা তারা অযোগ্য এবং কতটা অবহেলা করলে জিনিসগুলো হারিয়ে যেতে পারে। সব টেস্টই আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে করোনার টেস্টটা করতে পারিনি, মেশিন বলে হারা গেছে। সামনে করোনা আসছে, সেটার জন্য আমরা সবাই প্রস্তুত হওয়ার জন্য চিন্তা করছি, কিন্তু আমরা শুনছি যে এই পিসিআর ল্যাবে কিছুই নেই, সমস্ত যন্ত্রপাতি এখান থেকে চুরি হয়ে গেছে বা কোনো কিছুই এখানে আর কি নাই। চুরির ঘটনার পর ল্যাবের যন্ত্রাংশ সরিয়ে নেওয়া হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম এলে সেখানে চালু হবে করোনা পরীক্ষা। পিসিআর মেশিন ওই ল্যাবে 2টা ছিল, তারপরেও আবার 2টা মেশিন নতুন এসেছিল, সেটা আমাদের এই ক্যাম্পাসে মানে এই ভবনে আছে। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। তবে মানে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। 2020 সালের 8 মার্চ থেকে পরের কয়েক বছর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 855 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, জেলার একমাত্র পিসিআর ল্যাব তো বন্ধ, সেটি চালুর সম্ভাবনা আছে কিনা, চিকিৎসকেরা কি বলছেন? হ্যাঁ, আসলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন যে পিসিআর ল্যাবটি এখানে আছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ। বিশেষ করে 2020 সালের এপ্রিলের দিকে কিন্তু এই পিসিআর ল্যাবটি এখানে স্থাপন করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি বিভাগের তত্ত্বাবধানে এই পিসিআর ল্যাবটি নির্মাণ করা হলেও সেই সময় জায়গা সংকটের কারণে কিন্তু এই ঠিক জেনারেল হাসপাতালের পিছনে, ঠিক আমার এই পিছনে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু এই পিসিআর ল্যাবটি এই জায়গাটি স্থাপন করা হয়। কিন্তু করোনার প্রকোপ কমে যাওয়ার পরে কিন্তু এই পিসিআর ল্যাবটির আর কোনো কার্যক্রম দেখা যায় না, যার কারণে কিন্তু এই পিসিআর ল্যাবের এখন মনে হচ্ছে যে একটু পরিত্যক্ত মতোই হয়ে গেছে, বা দীর্ঘদিন বন্ধ থাকার পরে এর সামনে যে রাস্তা সেখানে ঘাস জমে গেছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে একেবারেই কিন্তু হাসপাতাল থেকে নির্জন স্থল এটাকে বলা যায়। শুধুমাত্র এই যে জেনারেল হাসপাতাল আমি যেখানে দেখাচ্ছি, এই জেনারেল হাসপাতালের যে লাশ কাটা ঘর, তার পাশে কিন্তু এটা স্থাপন করা, যার কারণে কিন্তু আসলে এখানে লোকজনের সমাগম একেবারেই কম ছিল। এর ফলে কিন্তু এই পিসিআর ল্যাবটির একেবারেই প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, এবং এর যে প্রজেক্ট, এই প্রজেক্টের যারা ছিল তাদেরকেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখানে দেখভালের দায়িত্বে যে ছিলেন তিনিও কিন্তু অনেকটাই আপনার এখানে খেয়াল রাখতেন না। কিন্তু এই আবার যখন নতুন করে বাংলাদেশে যে করোনা সংক্রমণ শুরু হয়েছে, এই সংক্রমণ শুরু হওয়ার পরেই কিন্তু আবার এই করোনার এই ল্যাবের খোঁজ পড়ে, এবং তারপরে কিন্তু জানা যায় যে প্রায় 1 মাস আগে জানা যায় যে আসলে এই করোনা যে ল্যাবটি পিসিআর ল্যাব, এই ল্যাবটি কিন্তু চুরি হয়ে গেছে। এই পিসিআর ল্যাবের যে পিছনের যে জানালা, সেই জানালার গ্রিল কেটে কিন্তু চোরের একটি চক্র এখানকার পিসিআর এর একটি মেশিন সহ বেশ কয়েকটি যে এসি, সেই এসির যে আউটডোর এবং একটি ইনডোর সহ বেশ কিছু যন্ত্রাংশ এখান থেকে চুরি করে নেয়। তো আসলে এটি জানাজানি হওয়ার পরে কর্তৃপক্ষ থানায় জিডি করেছে, সাধারণ ডায়েরি করেছে, এবং সাধারণ ডায়েরি করার পরে পুলিশ কিন্তু এখনো প্রায় 1-1.5 মাস হয়ে গেল কিন্তু এখনো এর কোনো সুরাহা করতে পারেনি যে আসলে কারা এই চুরির সাথে সম্পৃক্ত। তো আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে যে কিছু মেশিন ছিল সেগুলোকে এখান থেকে স্থানান্তর করে কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি ল্যাবে শিফট করা হয়েছে, এবং সেখানে তাদের প্রায় সমস্ত প্রস্তুতি সমাপ্ত করা হয়েছে। কিন্তু পিসিআর ল্যাবের যে কিট বা জনবল সংকট, সেই জনবল কিন্তু এখনো নিয়োগ দেওয়া হয়নি। আপনাকে বলে রাখি যে আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুর এবং পার্শ্ববর্তী জেলা যশোরে কিন্তু ইতিমধ্যে করোনার যে আক্রান্তের খবর সেটা কিন্তু আমরা পাচ্ছি। আমরা দেখেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও মেডিসিন ওয়ার্ডে আমরা ঠান্ডাজনিত অনেক রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে এখানে যে পিসিআর ল্যাবের মাধ্যমে যে করোনা পরীক্ষা করে আসলে কোনটি সাধারণ ঠান্ডাজনিত অসুখ বা কোনটি করোনা সংক্রমণ, এটি কিন্তু পরীক্ষা এখন হচ্ছে না, যার কারণে কিন্তু স্বভাবতই সাধারণ যারা মানুষ তাদের ভিতরে কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করছে, এবং তাদের দাবি যে পিসিআর ল্যাবটি চালু করা হোক। তবে কর্তৃপক্ষ বলছে যে লোকবল যদি তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং কিট সংকট যদি দূর করা হয়, তাহলে অচিরেই তারা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা চালু করতে পারবে। তো কুষ্টিয়া
কুষ্টিয়া থেকে করোনা মহামারী নিয়ে পিসিআর ল্যাব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। যশোরে করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ ইউসুফ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত 12:30টার দিকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মনিরামপুর উপজেলার মোহাম্মদ ইউসুফ 13 জন সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 18 জন তার করোনা শনাক্ত হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা পজিটিভ রোগীর সন্ধান পেয়েছি এবং 3 জনের মধ্যে একজন ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে, আর বাকি 2 জন আসলে আইসিইউতেই ভর্তি ছিল, মারা গিয়েছে গত। ডেঙ্গু প্রতিরোধে বরিশাল মহানগরীর বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। সকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি তুলে দেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জানান, মহানগরীর যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। জলাবদ্ধতা, মশার উপদ্রবে ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3185 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা জেলায়। প্রাথমিক শিক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে যেন ইচ্ছেমতো ফি নিতে না পারে, সেজন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনায় কোনো বাধা নেই, তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা থাকা দরকার। তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত বলেও মনে করেন তিনি। মতবিনিময় সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা এবং পিটিআই ইনস্ট্রাক্টররা অংশ নেন। আমাদের দায়িত্ব হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত করা, যেন সেখানে মানুষ যারা আসবে, বাচ্চারা আসবে, তারা যেন মানসম্মত শিক্ষা পায়। সব ষড়যন্ত্র রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে নওগাঁর বদলগাছিতে এক সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। দেশ পরিচালনার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মতো নেতার প্রয়োজন। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করে জনগণের জন্য কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান আব্দুল সালাম। এটা তো পরিষ্কার, বিএনপি ক্ষমতায় গেলেই তো আজকে আধিপত্যবাদকে রুখতে পারবে। নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। সেটার জন্য আমরা নির্বাচন চাই। গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, কারখানাটি অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে প্রতি মাসে 5 লাখ টাকার বেশি গ্যাস চুরি করে আসছিল। গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় তাজ ড্রাই প্রসেস নামে একটি ওয়াশিং কারখানায় সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি চুনতুরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানাটিতে প্রতি মাসে অন্তত 40 লাখ টাকা মূল্যের গ্যাস চুরি হচ্ছিল বলে জানিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। রাতে উপজেলা নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে তার চুনতুরির কারখানায় অবৈধভাবে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে আসছিল। গ্যাস চুরির বিষয়টি যেন ধরা না পড়ে, সেজন্য কারখানাটিতে এলপিজি সিলিন্ডারও মজুত করে রাখা হয়। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কারখানাটিতে অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কারখানাটি ঘুরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বৈরী আবহাওয়ায় এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে।
বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে সংকট তৈরি হয়েছে। নগরের কাট্টলী, খুলশী, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা, বাকুলিয়া সহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ খুবই কম। এদিকে গ্যাসের চাপ না থাকায় কলকারখানা উৎপাদন নিয়ে শঙ্কা জানিয়েছে বিজিএমইএ। এদিকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে লক্ষাধিক পরিবার। এতে রান্না করতে না পারায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তবে রাতের মধ্যে গ্যাস সরবরাহ করা হবে বলে জানান চাঁদপুর বাখরাবাদ গ্যাস স্টেশনের কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চাঁদপুর সহ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। যেরকম গ্যাস আসতো বা যেরকম ভাবে জ্বলতো আজকে সেরকমটা না, যার কারণে হচ্ছে আমরা সকাল থেকে নাস্তা বানাতে পারছি না, তারপরে দুপুরে খাবার বানাতে পারছি না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে উনি যাতে আমাদের এই সমস্যাটা সমাধান দ্রুত করে দেয়। ফেনী ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৩০ বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, রাত ২টার দিকে ছাগলনাইয়ার যশপুর সীমান্তবর্তী মটু এলাকা থেকে নারী, শিশুসহ ১১ জনকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা। বৈরী আবহাওয়ার সুযোগে তাদের সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে উল্লেখ করে বিজিবি জানায়, আটকদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। বর্তমানে তাদের স্থানীয় একটি স্কুলে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে। এছাড়া সাতক্ষীরা সীমান্ত থেকে আটক করা হয়েছে ৬ জনকে। ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত দিয়ে ভিনদেশি নাগরিকের যাতায়াত বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। অবৈধ পারাপারের সময় এই সীমান্তে গত ৬ মাসে আটক হন ১৯ জন বিদেশি নাগরিক। এ নিয়ে উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। তবে বিজিবি বলছে, অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে তারা জিরো টলারেন্স অবস্থানে। এপারে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রাম, আর ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া, মাঝখানে ছোট নদী মুহুরী। ২০ থেকে ২৫ ফুট প্রশস্তের এই নদী শীতকালে পায়ে হেঁটে পার হওয়া যায়, বর্ষায় সাঁতরাতে হয়। সীমান্তে বিজিবি আর বিএসএফের পাহারা থাকলেও কাঁটাতারের বেড়া না থাকায় পারাপার অনেকটাই সহজ। এই সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ৬ এপ্রিল রাতে আটক হন তানজানিয়ার নাগরিক আমিনা শাহবানী। একইভাবে গত ১৯ মার্চ নাইজেরিয়ার নাগরিক নওসু ইজুচুকু ক্যালিস্টাস বাংলাদেশ থেকে ভারতে যাবার সময়, আর ২২ মার্চ বাংলাদেশে ঢোকার সময় আটক হন সোমালিয়ান নাগরিক আব্দিওয়ালি মোহাম্মদ আলী। এভাবে গত ৬ মাসে ফেনীর এই সীমান্তে নাইজেরিয়া, সোমালিয়া সহ নানা দেশের ১৯ জন নাগরিক আটক হন। এরা মূলত মানব কিংবা মাদক পাচারের উদ্দেশ্যে পারাপার হচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই বেশ কিছু জায়গায়। এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। এখান দিয়ে এরা নাইজেরিয়ার লোকগুলো চলে আসে বাংলাদেশে, কিছু কাটটাট বানানোর জন্য আবার এই দিক দিয়ে ওই পারে চলে যায়। সীমান্তে দালাল চক্র বেশ সক্রিয়। চোরাচালান মানে ইন্ডিয়ার তো জিনিস টিনিস নিয়ে রসুন, চিনি মিনি আনি বিক্রি করি, না গরুও আনি। আমরা হুরা করি এখানটা, এটা করি, আমাদের পেশাই এটা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সীমান্তে নজরদারি এখন আগের চেয়ে বেশি। আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, আর সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। পুলিশ কার্যক্রম করছে। ২-১টা কানেকশন পেয়েছি যেগুলির আমরা ঢাকায় তাদের অবস্থান পেয়েছি, সেগুলি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে। ফেনী সীমান্তে গত ৬ মাসে প্রায় ১৩৩ কোটি টাকা দামের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে থাকায় দুর্ভোগে পড়েন অফিস আদালতগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাইজদীতে ১৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে টানা ৪ দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়েছে। পণ্য লোডিংয়ে দুর্ভোগে পড়ছেন শ্রমিকেরা। ব্যাহত হচ্ছে কার্যক্রম, ভোগান্তি বাড়ছে বন্দর ব্যবহারকারীদের।
কুমিল্লায় শ্বশুরকে হত্যার অভিযোগে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জেলার লাকসাম উপজেলার তাসলিমা আক্তারের পরকীয়ার বিষয়ে প্রতিবাদ করেন শ্বশুর মোহাম্মদ চান মিয়া। এতে তাসলিমা আক্তার 2014 সালে রাতে ঘুমন্ত শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় 12 জন সাক্ষীর সাক্ষ্য শেষে তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না দেয়ায় শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি লিজ দেওয়ার কথা বলে মেয়ের জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে 1 লক্ষ টাকা নেন শ্বশুর সাইদুল প্রামাণিক। পরে জমি দিতে না পারায় সাইদুল প্রামাণিকের কাছে টাকা ফেরত চান দাউদ, কিন্তু সেই টাকা কয়েক বছরেও ফেরত দেননি শ্বশুর সাইদুল। এ নিয়ে কয়েকবার সালিশি বৈঠকেও সমাধান হয়নি। সকালে সাইদুল প্রামাণিককে পেয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালান দাউদ মণ্ডল। পরে পুলিশ খবর পেয়ে সাইদুলকে উদ্ধার করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক, দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। গতরাতে আদমজি ইপিজেড সংলগ্ন বিহারি কলোনিতে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সংবাদের ভিত্তিতে বিহারি কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। রাত 8টায় শুরু হয়ে প্রায় 3 ঘণ্টাব্যাপী চলে এই অভিযান। এ সময় 2 নারীর ঘর থেকে 17টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, 11টি মোবাইল, সেনাবাহিনীর পোশাকের কাপড়, 84 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ ও রাঙ্গামাটিতে অর্ধেকেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সহকারী শিক্ষকদের। শিগগিরই এসব শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কিশোরগঞ্জের নেকলির রোদারপুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই 6 বছর ধরে। একই উপজেলার কুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর ধরে নেই প্রধান শিক্ষক। জেলার মোট 1328টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 746টিতে পাঠদান চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তার কাজগুলো আমাদের সরকারি শিক্ষক হিসেবে সেই কাজগুলো পালন করতে হয়। এতে আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। অফিসিয়াল কাজ, স্কুলে যত ধরনের সমস্যা আছে এগুলো একজন প্রধান শিক্ষকের দ্বারাই করা সম্ভব। এগুলি সহকারী শিক্ষকরা যথাসময়ে করতে পারে না। প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহতের কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, দ্রুত এ সমস্যার সমাধান হবে। একটি বিদ্যালয়ের অফিস প্রধান যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে কর্মকাণ্ড ব্যাহত হয়। আমরা এটা ফেস করছি, তবে আমরা নিয়মিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামী 6 মাসের মধ্যে হয়তো আমরা এই পদগুলো শূন্য পদগুলো পূরণ করা যেতে পারে। রাঙামাটিতে 373টি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক। আইনি জটিলতায় 4 বছরের বেশি সময় নিয়োগ বন্ধ থাকায় প্রধান ও সহকারী শিক্ষকের শূন্যপদ 1000-এর বেশি। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ের শিশুরা। মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন আছে, তো রিট পিটিশনের কারণে সেখানে মামলাটা থাকাতে এখানে নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণ করা যাচ্ছে না। বর্তমানে আমাদের সহকারী শিক্ষকের 602টি পদ খালি এবং প্রধান শিক্ষকের 373টি পদ খালি। রাঙামাটিতে মোট 707টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ খালি 602টি স্কুলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। বাহারি ফলের পাশাপাশি রয়েছে গাছের সমাহার। নওগাঁয় সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়। ফরিদপুরে প্রায় 200 জাতের বাহারি ফল নিয়ে 12টি স্টল সাজানো হয়। ঝিনাইদহে অর্ধশত দেশীয় ফল ও আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা।
হিলিতে বক্তারা ফলের পুষ্টিগুণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেন। 3 দিনের ফল মেলা চলছে নাটোর, নড়াইল সহ বিভিন্ন জেলায়। 21 জুন শেষ হবে এই মেলা। প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এ বিষয়ে আরো জানাতে এবার নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, কত জাতের ফল নিয়ে এই মেলাটি হচ্ছে, কতগুলি স্টল রয়েছে সেখানে, আর দর্শনার্থীদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? আজকে সকালে এই জাতীয় ফল মেলার উদ্বোধনের পর থেকে কিন্তু নাটোরের প্রাকৃতিক আবহাওয়াটা অনেকটা খারাপ বললেই চলে, কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব অবস্থায় রয়েছে। তবে তারপরেও কিন্তু সকালে উদ্বোধনের পর থেকে আমরা বেশ কিছু দর্শনার্থী এখানে দেখেছি যে তারা মেলায় এসেছে এবং তারা ফল সম্বন্ধে এখান থেকে জানছেন। এই ফলের বিষয়ে এখানে কিন্তু আসলে এই মেলাটা তদারকি করছেন যে সদর উপজেলার যে কৃষি কর্মকর্তা রয়েছেন তিনি সহ তার একটি টিম কিন্তু এই ফল মেলাটাও তদারকি করছেন। তবে এখানে আরেকটি বিষয় যেটা দেখেছি, এখানে যে দেশীয় ফলগুলো এখানে এসেছে সেই ফলগুলোর সম্পর্কে যে তথ্যগুলো দর্শকদের জানানো হচ্ছে, সেই দর্শকদের আসলে সেই তথ্যগুলো জানাতে অনেকটাই কমতি বলে এখানকার দর্শকরা আমাদের কাছে অভিযোগ করছেন। আরেকটি বিষয় রয়েছে যে এই যে ফল মেলাটা, এই ফল মেলাটা আসলে প্রচারণার অভাবে কিন্তু আসলে প্রসারটা নাই বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ফল মেলা সম্পর্কিত যে এখানে আসার পর যারা জানতে পেরেছেন যে জাতীয় ফল, দেশীয় ফল সম্পর্কে যে এই মেলা হয়, এই মেলাটাই আসলে অনেকে জানেন না। তবে সব মিলে এখানকার সাধারণ দর্শনার্থীরা মনে করছেন যে প্রতি বছর এই ফল মেলাটা হয়, এই ফল মেলাটা যদি এই প্রচারণাটা একটু বেশি থাকতো, যদি মাইকিং করা হতো শহরে, তাহলে হয়তো অনেক দর্শনার্থী আসতো। তবে আমি এখানে আসার পর থেকেও যেটা দেখেছি যে খুব বেশি সংখ্যক দর্শনার্থী না থাকলেও কিন্তু যে দর্শনার্থীগুলো রয়েছে সেই দর্শনার্থীগুলো আসলে এখানকার এই ফল সম্পর্কে যে তথ্যগুলো তারা সংগ্রহ করছে, সেই তথ্যগুলো সংগ্রহ করার পাশাপাশি তারা কিন্তু আসলে ফলটা খাওয়ার থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আগামীতে তারা এই ফলের গাছগুলো তারা রোপণ করবে, অর্থাৎ বৃক্ষ রোপণ করে তাদের বসত বাড়িতে যে এই ফলগুলোতে উৎপাদন করবেন, সেই ফল দিয়ে তারা আসলে পরিবারের চাহিদা মেটাবেন, এরকম একটি কথা কিন্তু এখানকার যে দর্শকরা বলছে। আসলে এখানে যে পরিমাণে ফল রয়েছে সেই ফলগুলো কিন্তু আসলে শুধুমাত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে, বিক্রির জন্য ওইভাবে কিন্তু আসলে এখানে ফল নেই বললে আমরা যেটা জানতে পেরেছি। তবে এই ফল সম্পর্কিত তথ্য পাওয়ার পরে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যে এই ফলগুলো তারা এই ফলের গাছগুলো অনেকাংশে বিনামূল্যে বিতরণ করা, সেই ব্যবস্থা কিন্তু আসলে এখান থেকে করা হবে বলে এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সদর উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে আবহাওয়ার কারণে এই মেলাটা আজকে যে অবস্থা হচ্ছে, তবে আয়োজকরা মনে করছেন যে আগামীকালকে যদি আবহাওয়া পরিস্থিতি ভালো হয় তাহলে এখানে অনেক দর্শনার্থী আসবেন। বাপ্পি, আরেকটি বিষয় একটু জানাবেন, বিভিন্ন জায়গায় ফল মেলায় তো গাছও বিক্রি হচ্ছে, এখানেও তো গাছ বিক্রি হচ্ছে, সেগুলোতে প্রতি দর্শকদের আগ্রহ কেমন, কেনাকাটা কেমন হচ্ছে? আজকে আসলে এই ফল মেলাটা, যে ফল মেলাটা শুরু হয়েছে, এই মেলাটা কিন্তু শুরুর পর থেকেই এই প্রাকৃতিক দুর্যোগ, আসলে বৃষ্টির কারণে এখন পর্যন্ত সেইভাবে আসলে এখানে কোনো ক্রেতা সমাগম হয়নি। যে অল্প কিছু ক্রেতা সমাগম হয়েছিল সেখান থেকে আসলে খুবই অল্প সামান্য কয়েকটি, হাতে কোনো কয়েকটি আসলে ফলস গাছ বিক্রি হয়েছে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আবহাওয়ার কারণে এখন পর্যন্ত এই মেলাটা। নাটোর থেকে জানাচ্ছিলেন বাপ্পি লাহিড়ী। পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 3 প্রজাতির মাছ। আর বিলুপ্তির পথে বেশ কিছু দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় গভীর পানি থাকলেও সেখানে নির্বিচারে চলছে মাছ শিকার। এদিকে অতিরিক্ত খরা ও অবৈধ দখলের কারণে নাটোরে খালবিল ও নদীনালা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। পদ্মা নদী ছাড়াও রাজবাড়ির উপর দিয়ে বয়ে গেছে গড়াই, চন্দনা, কুমার ছাড়াও অসংখ্য খালবিল। এসব নদী খালবিলে পাওয়া যেত শিং, মাগুর, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 3 প্রজাতির মাছ, বিলুপ্তির পথে আরও 5 প্রজাতি। নাব্যতা সংকটে পদ্মা নদীর গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় নির্বিচারে চলছে মাছ শিকার। ধরা পড়ছে বিশাল আকারের বাঘাইর আইসসহ বিভিন্ন প্রজাতির মা মাছ। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। মাছের বাসা হলো পানি, পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে তাহলে তো মাছ থাকতে পারবে না। দেশি মাছ রক্ষায় নদীগুলোতে মাছের অভয়ারণ্য করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি
যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি। এদিকে চলনবিল খ্যাত নাটোরে অবৈধ দখলের কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। প্রাকৃতিক মাছ কমে যাওয়ায় বেশি দামে পুকুরের মাছ কিনছেন ক্রেতারা। এখন সব হাইব্রিড মাছ আর প্রচুর দাম, এত দাম দিয়ে মাছ কিনা খুব মুশকিল হয়ে গেছে। বিল নদী সব দখল হয়ে যাচ্ছে, দেশি মাছ হারাই যাচ্ছে, পাওয়াই যাচ্ছে না। ভরাট নদীগুলো খননের একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর অতি আহরণজনিত কারণে মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে বলছে মৎস্য বিভাগ। বরাল, নারদ এবং মুসাকা নদী খনন প্রকল্পের ডিবিটি বর্তমানে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। এটা পাশ হইলে আমরা এই 3টে নদী খনন করব। তো অতি আহরণজনিত কারণে আমাদের প্রজাতিগুলো বিলুপ্তির একটা আশঙ্কা থাকে। 5 থেকে 7 ফুট পানি ধরে রেখে তারপরে যদি সেচ কাজ করা হয় তাহলে মাছও বাঁচবে, আমাদের কৃষিকাজও হবে, সেক্ষেত্রে আমাদের প্রজাতিগুলো ধরে রাখা সম্ভব হবে। বরাল, নারদ নদ সহ নাটোরের নদী ও বিলগুলো দ্রুত দখলমুক্ত খননের দাবি স্থানীয়দের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।